আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না, সাবেক সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তারেক রহমান। আজ রাজধানীতে কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। রাজধানীর বাড্ডায় কিছুক্ষণের মধ্যে নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। এক মঞ্চে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বিএনপির ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত নেই, অভিযোগ আসিফ মাহমুদের। সনদে স্বাক্ষরের পরেও এটা জনগণের সাথে প্রতারণার শামিল। নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে, প্রধান উপদেষ্টার আশাবাদ। প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহনশীলতার প্রশংসা ব্রিফিংয়ে প্রেস সচিব। এবং চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবারও অনির্দিষ্টকালে কর্মবিরতিতে শ্রমিকরা, শঙ্কায় ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, সেনাবাহিনী রাজনৈতিকভাবে সচেতন হবে, কিন্তু তাদের রাজনীতির সাথে বিলীন হওয়া যাবে না। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। রাজধানীতে আজ কয়েকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তরের 6টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন তিনি। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে 2টায় প্রথম জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লালমাঠ, ঢাকা 15 আসনে মিরপুর 10 আসনে সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে, ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেলে এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাতারকুলের সান ভ্যালি মাঠে সন্ধ্যা 6টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এ সময় তিনি দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বাড্ডায় ডিএটি মাঠে এই সমাবেশে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক ছাড়াও বক্তব্য রাখবেন 11 দলীয় জোটের কেন্দ্রীয়, মহানগরীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। নেতারা বলছেন, ঢাকা সহ সারা দেশে দাঁড়িপাল্লা ও শাপলাকলির গণজোয়ার সৃষ্টি হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিবে। দর্শক, এই মুহূর্তে জনসভা স্থলে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রানা, জামায়াতের আমির জনসভায় কখন বক্তব্য রাখবেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা 11 আসনের বাড্ডা ডিআইটি মাঠে। এটি ঢাকা 11 আসনের অন্তর্গত। ঢাকা 11 আসনটি মূলত বাড্ডা, রামপুরা এবং ভাটারা থানাতে নিয়ে গঠিত। এখানে এনসিপির প্রার্থী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটু আগে এখানে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও এই সমাবেশ স্থলের কাছাকাছি চলে এসেছেন। উনিও একটু পরে স্টেজে। ইতিমধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্টেজে উনি মাত্র এসেছেন। এখানে সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান করছেন মাঠে। এই সমাবেশে
সাধারণত পুরুষ কর্মীদের পাশাপাশি নারী কর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নাহিদ ইসলাম, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ স্টেজে সবাইকে হাত নাড়িয়ে এখানে অভ্যর্থনা জানাচ্ছেন, সালাম জানাচ্ছেন। নাহিদ ইসলামের পাশে এখানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও রয়েছেন। এটি মূলত এখন পর্যন্ত এই বাড্ডা এদিকে মূলত জামাত এবং এনসিপি 11 দলীয় জোটের প্রথম সমাবেশ। এইখানে সমাবেশ অংশ নিয়ে আরও অংশ নেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া 11 দলীয় জোটের যারা আছেন মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য রাখছেন। 9:30টার পর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এখানে ব্যাপক লোক সমাগম রয়েছে। সমাবেশের এখানে মাঠ পূর্ণ হয়ে মাঠের আশেপাশেও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং হয়তো কিছুক্ষণ পর থেকেই এখানে যারা মূল বক্তা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচনে যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেটি রাখবেন। আপনি জানেন যে যেহেতু 9 তারিখ আগামীকাল নির্বাচনী প্রচারণার সবশেষ প্রচারণার তারিখ, 9 তারিখের পরে আর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ হচ্ছে, সেহেতু এই নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে কি কি ধরনের ভূমিকা রাখবেন, দলের যে স্ট্র্যাটেজি রয়েছে, কৌশল রয়েছে, নেতাকর্মীদের প্রতি যে আহ্বান রয়েছে, এই বিষয়টি তারা তুলে ধরবেন। এখানে এনসিপির নেতাকর্মীরাও রয়েছেন, জামাতের নেতাকর্মীরা রয়েছেন সহ 11 দলীয় জোটের যারা রয়েছেন। আগামী নির্বাচনে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং জনগণের প্রতি কিভাবে সেগুলো সমাধান করে ভোটের মাঠটা দখলে রাখবেন, এই বিষয়ে তারা বক্তব্য রাখবেন। এর আগের বক্তব্যগুলোতে জামাতের আমির যেমনটি বলেছেন যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেন ভোট চুরি কিংবা ভোট কেন্দ্র দখল করতে না পারে, সেই বিষয়ে নেতাকর্মীরা সজাগ থাকবেন। এখানে আমি একটি বিষয় দেখিয়ে রাখছি, ইতিমধ্যে জামাতের যারা মহিলা কর্মী রয়েছেন মহিলা বিভাগের তারা বিভিন্ন আসনেই এখানে মিছিল করছেন, যেটি এর আগে আমরা আসলে দেখতে পাইনি। এখানে জামাতের রাজনীতিতে এমনটি আসলে আমরা আসলে লক্ষ্য করতে পারিনি। সেক্ষেত্রে এটি একটি নতুনত্ব যে প্রত্যেক সমাবেশে মহিলাদেরকে আলাদাভাবে এখানে ব্যবস্থা রাখা হচ্ছে, তাদের সমাবেশে বক্তব্য রাখছেন। এখানে একটু পরে সম্ভবত এখানে তারা মূল যা বক্তব্য নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির এখানে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পরবর্তী সময়ে আমরা আসলে দেখাতে পারবো যে ওনারা আসলে কি বলবেন, কি ধরনের দিক নির্দেশনা দিবেন। এই যে ঢাকা 11 আসনের নাহিদ ইসলামের নির্বাচনী জনসভা থেকে এই ছিল সবশেষ তথ্য। চিন্তিয়া। রানা, আপনাকে ধন্যবাদ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। শনিবার রাতে বাংলা মোটরে দলের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সাথে প্রতারণা করছে, যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে। আমাদের সাধারণত নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি দেখা যায় তার থেকে একটা ভালো পরিবেশ আছে। আমরা দেখছি যে একজন প্রার্থী তার বিপরীত প্রার্থীর সাথেও প্রচারণার সময় কোলাকুলি করছেন, কিংবা একটা সৌহার্দ্যের জায়গা আমরা হয়তো দেখছি কিছু কিছু জায়গায়। তবে এর পেছনে একটা কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। আমার মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের আরও ভালোভাবে স্ক্রুটিনি করার প্রয়োজন আছে। ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহনশীলতার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান নির্বাচনে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠকের পর প্রধান উপদেষ্টার এই মনোভাবের কথা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। জানা ডক্টর ইউনূস আশা করে না নির্ভয়ে ভোট দিতে পারবেন মানুষ। নির্বাচনী কর্মকর্তাদের জন্য সুরক্ষা অ্যাপ তৈরি করা হয়েছে বলেও জানান শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না, আমাদের অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন।
দুদিন চালু থাকার পর চট্টগ্রাম বন্দরে আজ সকাল ৮টা থেকে আবার অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু হয়েছে। বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণা সহ ৪ দফা দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল এই কর্মসূচির আহ্বান করেছে। এ সময় বহির্নোঙরেও কাজ বন্ধ করার ঘোষণা দেন শ্রমিক নেতারা। এর আগে বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিকালে লাগাতার কর্মবিরতি দুদিনের জন্য স্থগিত করেন সংগঠনটির নেতারা। শ্রমিক নেতারা নৌ উপদেষ্টার সঙ্গে আলাপকালে এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের সুস্পষ্ট ঘোষণা এবং শ্রমিক কর্মচারীদের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। এদিকে নতুন করে কর্মবিরতি শুরু হওয়ায় শঙ্কায় ব্যবসায়ীরা। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। এখন কক্সবাজারের উখিয়ায় বালুখালী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এই রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। রোববার ভোর থেকে এই অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৯ বেঙ্গলের উপ অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, অভিযান এখনও চলমান রয়েছে। এর আগে চট্টগ্রামের দোহাজারী এলাকা থেকে কয়েক দফায় ৫০০ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী। মৌলভীবাজার সদর আসনে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ। বিএনপি এবং জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলছেন ভোটাররা। তবে বেকারত্বের হার কমাতে, কর্মসংস্থান সৃষ্টি এবং চা শ্রমিকদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মৌলভীবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সদর এবং রাজনগর নিয়ে মৌলভীবাজার ৩ আসনে মোট প্রার্থী ৪ জন। এখানে ধানের শীষের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসির রহমান। জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। আপনি যদি ওদেরকে বেনিফিটটা ঠিক মতন দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওদের নেক্সট জেনারেশনরা ওইটাতে ইয়েতে, এখন তো ওরা বাধ্য হয়ে করতে হচ্ছে, কষ্ট হয়ে করে ইয়েতে, বাট আপনি যে ইনসেন্টিভটা দিতে হবে চা শ্রমিকদের উন্নয়নের ব্যাপারে। আমার প্ল্যান হলো একটা পুরা বিল এনে, চা শ্রমিকদের প্রোটেকশনের জন্য একটা বিল এনে, তাদের প্রোটেকশনের একটা বিল আকারে আনে, তাদের সব যাবতীয় বেনিফিটস যা যা করা দরকার সেটার জন্য আমার একটা প্ল্যান আছে। জামাতের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন আহমদ বিল্লাল। জামাত ইসলামী আসনটি জোটের প্রার্থীকে ছেড়ে দিলেও এখনও দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে আছেন আব্দুল মান্নান। উনি একটা সুসংগঠিত দল, এইটা রাজনগর মৌলভীবাজারবাসী এটা কামনা করে নাই। মাঠে আজকে প্রচুর জবাব দিতে হচ্ছে। আপনি ১১ দলের প্রার্থী দেওয়ালগড়ির, এখানে দেখলাম পাল্লাও মাঠে আসতেছে, কি জবাব দিব? এটা দেশবাসী এটার জবাব দিবে। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। বিভিন্ন দলের প্রার্থী থাকলেও আলোচনায় আছেন ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু। আমার তো ভোট দিবে সাধারণ মানুষ, এখানে জীবনও কোনোদিন দানচড়া পাস করে নাই। যে এখানে আমার আদর্শ জিয়াউর রহমান আদর্শ নিয়ে আমি কাজ করি, এই আদর্শে আদর্শিত মানুষ আমাকে ভালো পায়। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা একাধিকবার শ্রীমঙ্গল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, মৌলভীবাজার। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে দিনাজপুর ৩ আসনের সদর হাসপাতাল মোড়ে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের সদর হাসপাতাল মোড়ে। এটি দিনাজপুর ৩ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এলাকায় কিন্তু বেকারত্বের একটি চরম সমস্যা রয়েছে, সে পাশাপাশি এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে এবং যেহেতু দিনাজপুর কৃষি প্রধান জেলা, এলাকায় কৃষকদের কিন্তু জীবনমান তেমন উন্নয়ন নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এলাকায় বিএনপি প্রার্থী রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম এবং এলাকায় জামায়াতে ইসলামের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাইনুল আলম। তারা দুইজনই কিন্তু যেহেতু নির্বাচন আর বেশি দিন নেই, আর মাত্র 3 দিন বাকি, তারা কিন্তু তাদের মতো করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দিনভর তারা বিভিন্ন মিছিল মিটিংয়ের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তবে এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে বলছে যারা এই এলাকার উন্নয়ন করবে এবং এলাকার থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ যে দূর করতে পারবে তাকে কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনাদের জানিয়ে রাখতে চাই এলাকায় ভোটার সংখ্যা রয়েছে 4,15,000-এর বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে দিনাজপুর 3 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর।
ধানের শীষ ও দাঁড়িপাল্লা নারায়ণগঞ্জ ৪ আসনটি শরিকদের ছেড়ে দেয়ায় মাঠে আছেন ১৩ জন প্রার্থী। বিএনপি সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণায় খেজুরগাছ প্রতীকের মুফতি মনির হোসেন কাশেমি, অন্যদিকে শাপলাকলি প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও ভোটের মাঠে সক্রিয় আছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপির মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। মিজান শাহজাহানের রিপোর্ট। ফতুল্লা ও সদরের ২টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৪। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থী, কর্মী ও সমর্থকরা। বিএনপির সমর্থন নিয়ে খেজুরগাছ প্রতীকে ভোট করছেন জমিয়াতে ওলামা ইসলামের মুফতি মনির হোসেন কাশেমি। ৫.৫ লক্ষ ভোটারের হাতের সাথে আমার হাতটা যদি মিলে একসাথে যদি আমরা কাজ করি তাহলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবো। শাপলাকলির পক্ষে নিয়মিত সভা সমাবেশ করছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সেই যাত্রা হচ্ছে নাগরিক সুবিধা নিশ্চিত করার যাত্রা। নারায়ণগঞ্জবাসীকে দেখিয়ে দেব পরিবর্তন কাকে বলে। হাতি মার্কায় লড়ছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। নীরব ভোটে ব্যালট বিপ্লবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আমাকে জিতিয়ে দিবে। মাদক সন্ত্রাসী আছে এবং চাঁদাবাজ আছে এবং ভূমিদস্যু তো অবশ্যই আছে। ধরেন কোন একটা স্কুলের মাঠ, খেলার মাঠ, একটা ভালো হাই স্কুল নাই, আবার চিকিৎসার ব্যবস্থা নাই, এগুলো আমি অবশ্যই করে দিব। হরিণমার্কায় নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেন, ঢাকার পাশের আসন হলেও উন্নয়ন বঞ্চিত তার এলাকা। নির্বাচিত হলে ফতুল্লা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। প্রতিদিন মালকেমার হাঁটি মানুষের যত ক্ষোভ, দুঃখ, অবর্ণীয় দুঃখ, আমি এলাকার জন্য কিছু করতে চাই। দলমত নির্বিশেষে আমি এখন জনগণের প্রার্থী। ভোটাররা মনে করছেন বিএনপি আসনটি জোটকে ছেড়ে দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী পদে একাধিক নেতা নির্বাচন করায় পাল্টে যেতে পারে ভোটের হিসেব নিকেশ। এই নির্বাচনী এলাকার খালগুলো দখল আর দূষণের কারণে এভাবে পলি পরে ভরাট হয়ে থাকায় বর্ষাকালে তীব্র জলাবদ্ধতার মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। আশপাশের বাসাবাড়িতেও পানি উঠে যায়। এ কারণে এখানকার বাসিন্দারা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে চ্যালেঞ্জ নিতে হবে কিভাবে এই খাল এবং নদীগুলো উদ্ধার করে পানির প্রবাহ ফিরিয়ে আনা যায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি নাসিম মাহমুদ। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আমি আছি চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় আসন সংখ্যা হচ্ছে 3টি, আর এই 3টি আসনে বিভিন্ন দলের মোট 16 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীরা এবং তাদের কর্মীরাও ছুটছেন বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে। সাধারণ মানুষ এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শুধু প্রতীক দেখে নয়, যারা সুখে দুঃখে পাশে থাকবে এবং যার দ্বারা এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখে এমনটি বলা যায় যে জেলার 3টি আসনেই মূলত ভোটের লড়াই হবে বিএনপি এবং জামাত মনোনীত প্রার্থীদের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জের ভোটের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জাপানে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে সংসদের নিম্নকক্ষের 465 আসনের জন্য 1284 প্রার্থী লড়াই করছেন। গত 23 জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। ওই সময় তিনি 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানাই তাকাইচি।
2 বছরে 3 প্রধানমন্ত্রী পরিবর্তনের পর নতুন সরকার গঠনের লক্ষ্যে ভোট দিচ্ছেন থাইল্যান্ডের জনগণ। একই সঙ্গে সংবিধান সংস্কার নিয়ে গণভোটও হচ্ছে দেশটিতে। ইতোমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। বার্তা সংস্থা বিবিসি ও এএফপি জানায়, নির্বাচনে মুখোমুখি হয়েছে গতবার সবচেয়ে বেশি ভোট পাওয়া জনপ্রিয় সংস্কারপন্থী এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার রক্ষণশীল শিবির। কারাগারে থাকা সাবেক নেতা থানসিন সিনাওয়াত্রা এখনও রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছেন। থাইল্যান্ডে মূলত নির্ধারিত সময়ের চেয়ে আগে ভোট হচ্ছে। সর্বশেষ নির্বাচন হয় 2023 সালে। এবারে খেলার খবর। মায়োর্কাকে 3-0 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ফেভারিট হিসেবে খেলতে নামে হান্সি ফ্লিকের দল। তাতে খেলার 29 মিনিটে রবার্টো লেভানদোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। খেলার 61 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল। আর বদলি হিসেবে নেমে 83 মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন মার্ক বের্নাল। এই জয়ে 23 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট বেড়ে হলো 58। স্প্যানিশ লিগের অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ 3-1 ব্যবধানে পরাজিত করেছে এলচেকে। ভিক্টর গিউকেরেস জোড়া গোলে সান্দারল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে 9 পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলার 42 মিনিটে মার্টিন জুবেমেন্দির দুর্দান্ত এক গোলে লিড নেয় মিকেল আর্তেতার দল। বিরতির পর বদলি হিসেবে নেমে খেলার 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিউকেরেস। এরপর খেলা শেষে যোগ করা সময়ের একেবারে শেষ দিকে তিনি আর্সেনালকে 3-0 ব্যবধানে জয় এনে দেন। এই জয়ে 25 ম্যাচে গানারদের পয়েন্ট হল 56। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না, সাবেক সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তারেক রহমান। আজ রাজধানীতে কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। রাজধানীর বাড্ডায় কিছুক্ষণের মধ্যে নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। এক মঞ্চে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বিএনপির ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত নেই, অভিযোগ আসিফ মাহমুদের। সনদে স্বাক্ষরের পরেও এটা জনগণের সাথে প্রতারণা শামিল। নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে, প্রধান উপদেষ্টার আশাবাদ। প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহনশীলতার প্রশংসা, ব্রিফিংয়ে প্রেস সচিব। এবং চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবারও অনির্দিষ্টকালে কর্মবিরতিতে শ্রমিকরা, শঙ্কায় ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।